অষ্টাদশ নির্বাচনের চলছে আজ পঞ্চম দফা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 7টি কেন্দ্র নজরে। এদিকে এই মুহূর্তের খবর লিলুয়া থেকে। প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। হাওড়ার লিলুয়ার 176 নম্বর বুথ ভারতী হাই স্কুলের প্রিসাইডিং অফিসার গৌতম মান্না দেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রের খবর, তাদের কাছে এখনো পর্যন্ত মহিলা এজেন্টের সঙ্গে দুর্ব্যবহারের কোনো খবর এসে পৌঁছয়নি। তবে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ সঠিক কিনা তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। এই মুহূর্তের খবরে নজরে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তাজা বোমা উদ্ধার। পরশুরা বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগর 269 নম্বর বুথে উদ্ধার করা হয় বোমা। বুথের ভেতর থেকেই বোমা বাজেয়াপ্ত হওয়ায় আতঙ্কে রয়েছেন ভোটদাতারা। এ বিষয়ে স্থানীয় কি বলছেন সেটি আমরা শুনবো। এদিকে মহিলা এজেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। অন্যদিকে আরামবাগে বুথের ভেতর থেকে একাধিক বোমা উদ্ধার নিয়ে আতঙ্ক গোটা এলাকায়। এ বিষয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দুজন অতিথি। আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষা সেলের জেলা কমিটির সদস্য গৌতম পাল, এবং আমার ডান দিকে রয়েছেন বাঁদিকে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সহ সম্পাদক রিভু দাস। আজ এই দুইজনের সঙ্গে আমরা এই মুহূর্তে যতগুলো আপডেট রয়েছে সেই সর্বশেষ আপডেট নিয়ে এক এক করে প্রশ্ন তুলব আর এদের দুজনের বক্তব্য জানবো। গৌতম বাবু, আপনার কাছ থেকেই সবার আগে জানতে চাইবো, এই যে মহিলা এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে, এই বিষয়ে আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস সততা, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস মনে করে যে বাংলায় যে 7,58,478 যে ভোটার রয়েছে, তার মধ্যে আপনার 3,73,790 ভোট মহিলা এবং 3,85,781 ভোট পুরুষ। তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই যে ভোটারগুলো রয়েছে, এই ভোটারগুলো মহিলা ভোটারের সিংহভাগ তৃণমূল কংগ্রেসে রায়দান করবে।
পাশাপাশি পুরুষদের একটা বিরাট অংশ তৃণমূল কংগ্রেসের পক্ষে তারা রায়দান করবে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রিজাইডিং অফিসার, বহু প্রিজাইডিং অফিসার তারা বিজেপির সঙ্গে জড়িত রয়েছে। আমরা মনে করছি যে এই মুহূর্তে এই যে আমাদের যে মহিলা ভোটার যারা রয়েছে, সেই মহিলা ভোটার এবং পুরুষ ভোটার যারা রয়েছে, সেখানে একটা সন্ত্রাস, একটা বাতাবরণ তৈরি করে সেখানে ভোটটাকে বানচাল করবার চেষ্টা। বাতাবরণের পরিস্থিতি মূলত কে সৃষ্টি করছে, কারা সৃষ্টি করছে? যেহেতু আমরা দেখছি, আপনাদের টিভি চ্যানেলের মধ্যে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী উনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও, মমতা বন্দ্যোপাধ্যায় তোমার দাম কত, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, এই বিষয়ে তো আমার সন্দেহ রয়েছে। অর্থাৎ গোটা বাংলায় একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে, কারণ তাদের ধর্মীয় বিভাজনের রাজনীতি এবং মেরুকরণের রাজনীতি বাংলায় চলবে না। বাংলার মানুষ উন্নয়নের সামিল, উন্নয়নকে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে ৭৪টা প্রকল্প করেছে, মহিলা থেকে শুরু করে ছাত্র, যুব, মহিলা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, প্রত্যেকের বেনিফিটের জন্য যে প্রকল্পগুলো তৈরি করেছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেই তারা রায়দান করবে। কিন্তু আমরা দেখছেন যে এই যে অশান্তিকর পরিস্থিতি সেগুলো বিজেপি তৈরি করছে। একদম তাই। আজকে বিজেপির রিভু দাস মহাশয়, রিভু বাবুর কাছে যাব। রিভু বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, গৌতম বাবু যে কথাটা বললেন সেটি কতটা জোরালো? দেখুন, গৌতমবাবু যা বললেন তার সাথে বাস্তবের কতটা সংযুক্তি আছে বলে আমার মনে হয় না, কারণ তিনি একজন প্রিজাইডিং অফিসার। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তা সেটা সমাজের পক্ষে অতি দুর্ভাগ্যজনক ঘটনা। সাধারণত আমরা জানি প্রিজাইডিং অফিসার একজন শিক্ষক মানুষ হন। শিক্ষকের সমাজের আলাদা গুরুত্ব রয়েছে। বিগত দিনে আমরা বাংলায় জুড়ে দেখেছি শিক্ষকদের অবস্থানটা ঠিক কতটা নিচে নামিয়েছে এই রাজ্য সরকার। তো পয়সা দিয়ে চাকরি বিক্রি হয়েছে। দেখা যাক সেই প্রিজাইডিং অফিসার কিনা টাকা দিয়ে চাকরি পাওয়া কোনো শিক্ষক কিনা সেটাও সন্দেহ থাকতে পারে। এই ঘটনার সাথে কোনো রাজনীতির যোগাযোগ আছে বলে আমি মনে করি না। বাংলায় নারী শক্তিকে দেবী দুর্গার মতন তুলনা করা হয়, নারীকে দুর্গার মতন পুজো করা হয়। বাংলার এই পবিত্র ভূমিতে এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না। পুজো করা হয়, তাহলে সন্দেশখালীতে এত নির্যাতিতার সংখ্যা এইভাবে বাড়ছে কি? এটা তো আমাদের দুর্ভাগ্যের বিষয়। যার কাছে সমস্যা সমাধানের দায়িত্ব রাজ্যের, তিনি তো সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমাকে রাত্রি 10টার পর শাহজাহানের বাড়িতে পিঠে বানাতে যেতে হতো, শাহজাহান ডাকলে যেতে হতো তার বাহিনীর হাতে। এটা আমাদের বাঙালি জাতি হিসেবে দুর্ভাগ্য। যে বাঙালি মাছ ভাতে বাঙালি ছিল, যে বাঙালি সংস্কৃতি মনোভাবাপন্ন বাঙালি ছিল, সেই বাঙালিকে ওই নারী নির্যাতনের বাঙালি, সেই বাঙালিকে বোম বন্দুকের বাঙালি। এই তো রাজ্য সরকার, বিগত দিনে বামফ্রন্ট, বর্তমানে তৃণমূল একই তো কাজ করে চলেছে। আমাদের তো তিনি কিন্তু আবারও মুখ্যমন্ত্রীকে মহিলা বলেই কিন্তু আবারও কিন্তু কটাক্ষ করলেন। কি বলবেন আপনি? দেখুন, বিজেপির কালচার হচ্ছে ওরা নারী শক্তি বিরোধী। এক কথায় নারী শক্তি বিরোধী, গরিব মানুষ বিরোধী হচ্ছে যে এটা মানে বিজেপি তারা নারী শক্তি বিরোধী। বিজেপি নারী শক্তি বিরোধী এই কারণেই, আজকে 10 বছরে কেন্দ্রে সরকার ছিল, 33% যে মহিলা সংরক্ষণ বিল, তারা 33% মহিলা সংরক্ষণ বিলটা তারা পাশ করতে পারলো না। আজকে ভাবুন তো, আজকে 543টা আমার সংসদ রয়েছে, তার মধ্যে মাত্র 56 জন মহিলা। কি করে হয়? আজকে আমার রাষ্ট্রপতি একজন মহিলা, সেখানে আমাদের হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান সেন্ট্রাল ভেস্তা, সেখানে উদ্বোধনের দিন তাকে ডাকা হয় না, তাকে গৃহপ্রবেশের দিন ডাকা হয় না। এক কথায় এরা নারী বিদ্বেষী একটা দল, গরিব মানুষ বিরোধী একটা দল। এটা গোটা বাংলা জেনে গেছে, গোটা ভারতবর্ষ জেনে গেছে। যার কারণেই আজকে আপনি দেখবেন যে গত যে 4 দফায় যে ইলেকশন হয়ে গেল, 67 কোটি 36 লক্ষ ভোটার ভোট দেওয়ার কথা ছিল, সেখানে ভোট দিয়েছে মাত্র 45 কোটি 10 লক্ষ, অর্থাৎ 22 কোটি 26 লক্ষ ভোটার ভোট দান থেকে বিরত রয়েছে। এটা একটা আমরা মনে করছি যে এটা একটা বিজেপির যে নারী বিদ্বেষী মনোভাব তার একটা প্রমাণ। আরও একটা প্রমাণ রয়েছে, আজকে আপনারা হাতরাসে চলে যান, সেখানে আপনি মণিপুরে চলে যান। আজকে মণিপুরে কি ভয়ঙ্কর অবস্থায়, 3 মাস ধরে সমস্ত নেট কানেকশন বন্ধ করে দেওয়া হলো। একজন আমার ঘরের মা, আমার ঘরের বোন, তাকে নগ্ন করে গোটা এলাকা পুলিশকে সাথে নিয়ে গোটা এলাকায় তাহলে ঘোরানো হলো। বাবু, আজকের ইস্যু মণিপুরও নয়, হাতরাসও নয়, আপনি আজকের লোকসভা নির্বাচনের বিষয়ে কথা বলুন। আমি বলছি যে নারী বিদ্বেষী
বিজেপি যে একদম নারী বিদ্বেষী দল তার এটাই প্রমাণ করে যে এরা নারীদের পক্ষে নয়, রাষ্ট্রপতিকে তার যোগ্য সম্মান দেয় না, মহিলাদের তার যোগ্য সম্মান দেয় না, এরা একদম নারী বিদ্বেষী দল। এবং প্রতিটা পদক্ষেপে আজকে 543টা আমার সাংসদ, তার মধ্যে মাত্র 56 জন মহিলা, কি করে হয় এটা? কি করে হয়? 10 বছরে ওনারা নারী সংরক্ষণ বিলটা আইনে পরিণত করতে পারল না। মহিলাদের ভোট পাওয়ার জন্য শুধু কেন্দ্রে সংসদে শুধু সেটাকে একটা মহিলাদেরকে আবেগকে কাজ করার জন্য শুধু শুধু বিলটা পাস করানো হলো। গৌতম বাবু, আমার একটা প্রশ্নের উত্তর দিন। যদি তারা এতটাই নারী বিদ্বেষী হয়ে থাকেন, তাহলে দ্রৌপদী মুর্মুকে যখন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল তখন তৃণমূল কেন, অর্থাৎ আপনারা কেন তার এগেনস্টে গিয়ে কথা বলেছিলেন? আমরা বলছিলাম যে আমরা কখনোই তার এগেনস্টে যাইনি। আমরা বলেছিলাম যে গোটা ভারতবর্ষ জুড়ে নারীদের যে অধিকার, নারীদের যে সম্মান, নারীদের যে সামাজিক সুরক্ষা, এটা দেওয়া এই মুহূর্তে বিশেষ প্রয়োজন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিশ্বে নজির সৃষ্টি করছে নারী সম্মানের ক্ষেত্রে। আমি সেই প্রশ্নের উত্তরটা জানতে চাইছি। সেই মুহূর্তে আপনারা কেন এর প্রতিবাদ করেছিলেন? তার বিপক্ষে কেন আপনি কথা বলেছিলেন? আমরা বিপক্ষে, আমরা সেই সময় বিপক্ষে আমরা কখনোই বলিনি। যদি বলে থাকে পার্টি নিশ্চয়ই তারা নিজেরাই বসে, তাহলে আপনাদের মধ্যে এক প্রকারের পক্ষপাতিত্ব রয়েছে। একদিকে তৃণমূল একরকম কথা বলে, অন্যদিকে তৃণমূল অন্যরকম কথা বলে। না, একদিকে একরকম, অন্যদিকে আরেক রকম। বিষয়টা একটু ভালো করে বলুন। মানে আপনাদের একটা দল আছে যেখানে ওরা দ্রৌপদী মুর্মুর এই রাষ্ট্রপতিত্বকে নিয়ে তারা প্রতিবাদ করছিলেন, আরেকটা দল আছে যেখানে তারা এর সাপোর্টে কথা বলেছেন। না, বিষয়টা হচ্ছে তৃণমূল একটাই দল। আপনার তো বিষয়টা একটু অন্যরকম। একটা দল হলে আপনি একটু আগে বললেন যে আমরা এই ধরনের কোনো কথা বলিনি, আমরা এর ফেভারে কথা বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেই মুহূর্তে না, সেই সময় আমাদের চ্যানেলে কিন্তু সেই মুহূর্তে এটাই দেখানো হয়েছিল। সেই সময় আমাদের যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো, আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যেটা সিদ্ধান্ত নেবে, আমাদেরকে সেই সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগোতে হবে। তো আপনাদের তৃণমূল সুপ্রিমো আপনাদেরকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য কি বলছিল যে আপনারা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হওয়ায় তার প্রতিবাদ? আমরা উন্নয়নের পক্ষে, আমরা সবসময় উন্নয়নের পক্ষে আমরা রয়েছি। যখন আমরা উন্নয়ন হবে সেই উন্নয়নের পক্ষে আমরা সব সময় রয়েছি। এবং নারীদের যে নিজের যে অধিকার, নারীদের যে সামাজিক সুরক্ষা, বিগত দিনে 25 বছর কংগ্রেস ছিল, 34 বছর বামফ্রন্ট ছিল, এরা কখনো নারীদের সামাজিক সুরক্ষা দেয়নি, নারীদের অধিকার দেয়নি। মহিলাদের যে এগিয়ে চলার যে পথ, সেই পথটা তৈরি করবার ওরা কখনোই দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছে বিগত 10 বছর ধরে। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে 2,91,00,000 ভোটার ছিল, সেই ভোটারে সিংহভাগই চলে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটি পদক্ষেপ তিনি গ্রহণ করছেন, কি বলবেন আপনি? দেখুন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, তার মুখে মুখ্যমন্ত্রী হিসেবে দেশের প্রধানমন্ত্রীর প্রতি যে মন্তব্য তিনি করেছেন, কখনো বলেছেন হদল কুতকুত, কখনো বলে আরো এমন শব্দ বলেছেন যেটা সামাজিক মাধ্যমে বলা যায় না। অতএব এবং তিনি পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে এবং বিভিন্ন রকমের গালাগালি করেছেন। অতএব তিনি যে হ্যাঁ, সেটা সকলের সামনে রয়েছে। তিনি যে বিশাল নারী দরদি, বিশাল কিছু একটা ব্যাপার সেরকম নয়। আপনি দেখুন, উনি হাতরাস চলে গেলেন, উনি কামদুনি দেখতে পান না, উনি বাইরের রাজ্যে চলে যেতে পারেন, আপনাদের ঘরের কাছে কালিয়াগঞ্জ দেখতে পান না। যেভাবে আজকে দিনের পর দিন হাতরাসে চলে যাচ্ছেন, আপনি নারী নিয়ে কথা বলুন। হ্যাঁ, আজকে বাংলা বলছি তো, কালিয়াগঞ্জে যেভাবে নারী নির্যাতন হলো, ধর্ষণ হলো, রেপ হলো, খুন হলো, এই সংস্কৃতি তো বাংলা সংস্কৃতি নয়। এই সংস্কৃতি সমাধান করার দায়িত্ব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তো সমস্যার সমাধান করতে পারছেন না, বরঞ্চ তিনি সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন রাজ্যের জন্য, যার জন্য সারা বাংলার মানুষ ব্যথিত। তিনি শুধু 500,000 টাকায় নারীদের কিনতে পারেন না। আপনি যে ধর্ষণ, শ্লীলতাহানি এই অভিযোগগুলো তুললেন, তো বিজেপি এই অভিযোগগুলো সামনে আসার পর কি করেছে? দেখুন, আমি হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তা, হিন্দু জাগরণ মঞ্চ হিসেবে বলতে চাই, হিন্দু জাগরণ মঞ্চ প্রতিটি নারীর সম্মান এবং সুরক্ষার স্বার্থে রাস্তায় রয়েছে। আমরা লড়াই করছি।
বাংলার সংস্কৃতি যতদিন না পরিবর্তন হবে, রাজনৈতিক স্থিতির যতক্ষণ না পরিবর্তন হবে, এই সমস্যার সমাধান হবে না। বাংলার সমাজ রাজনীতি নির্ভর সমাজ। বাংলায় আপনি যদি কিছু করতে যান, কারোর সাথে দেখা করতে যান, সেটাও একটা রাজনৈতিক সম্পর্কে বাংলার মানুষ নিয়ে চলে যায়। এটা আমাদের সবথেকে বড় সমস্যা। যেদিন এই বাংলায় জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সরকার গঠন হবে, সেদিনই বাংলার নারীরা সঠিক সম্মান এবং যোগ্য সুরক্ষা পাবেন, এই আশা আমরা রাখি। একেবারেই। আপনার কাছ থেকে জানতে চাইব গৌতম বাবু, একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আরামবাগে ভোট কেন্দ্রের ভেতর থেকে তাও একটা দুটো নয় একাধিক বোমা উদ্ধার হয়েছে, আর সেখানে যারা স্থানীয়রা রয়েছেন সেখানে কিন্তু তারা এই অভিযোগটাই করেছেন যে তৃণমূল এই বিষয়ে মিথ্যে কথা বলছে, যে তাদের হাতে বোমা ধরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে আজকে বাংলায় পঞ্চম দফার ভোট চলছে, তো এই পঞ্চম দফার ভোট যাতে সুষ্ঠুভাবে হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে। এখন যে কোনো বুথেই মূল দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সটা কাদের? কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ফোর্স। কে বোমা নিয়ে ঢুকলো, কে জল নিয়ে ঢুকলো, সেটা দেখার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিষয়। সেখানে কিন্তু রাজ্য পুলিশকে সেই ভিতরে থাকতে দেওয়া হচ্ছে না, রাজ্য পুলিশকে 100 মিটার বাইরে রাখা হয়েছে আমি যতটুকু জানি। আচ্ছা, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিকরা, জওয়ানরা যেখানেই যাচ্ছেন তাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে, মানে যেদিকে সমস্যা হওয়ার সম্ভাবনা তাদেরকে সেই পথে চালিত করা হচ্ছে না, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে না। এটা একদম ভুল কথা, কারণ এই অভিযোগ কিন্তু রাজ্য পুলিশের বিরুদ্ধেই রয়েছে। না, রাজ্য পুলিশের এগেইনস্টে হতে পারে, সেটা বুথের বাইরে কি হলো সেটা নিয়ে আলোচনার বিষয় নয়। বুথের বাইরে অনেক কিছুই হতে পারে, কিন্তু বুথের ভিতরে যেন শান্তিপূর্ণ ভোট হয়। আমরা মনে করি যে শান্তিপূর্ণ ভোট হোক, প্রত্যেকটা মানুষ তার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে একজন না একজন জিতবেই, এটা যেমন সত্যি কথা, তেমন আমরা মনে করি শান্তিপূর্ণ ভোট হোক, প্রত্যেকে নিজের ভোট দিন, এবং বিগত ৪র্থ দফার ভোটে প্রত্যেকটা মানুষ নিজের ভোট দিয়েছে। যেহেতু ওখানে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ফোর্স, এই দায়বদ্ধতা পুরোটাই সেন্ট্রাল ফোর্সকে নিতে হবে। কি করে একজন ভোটার বোমা নিয়ে ভিতরে ঢুকলে এর দায়িত্ব সম্পূর্ণরূপে সেন্ট্রাল ফোর্সকে নিতে হবে। একেবারে। রিভু বাবু, আপনার কাছ থেকে শুনবো। দেখুন, উনি নিজের ব্যর্থতার দায় নিজেই কিন্তু স্বীকার করে নিলেন। সেই বোম বন্দুক কিন্তু বিহার, আসাম বা অন্যান্য রাজ্য থেকে তৈরি হয়েছে, তারপর সেন্ট্রাল ফোর্স সেই বোম বন্দুক লুকিয়ে টুকিয়ে কোনোভাবে ভোট কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে। বিষয়টা সেটা নয়, এটা আপনার পুলিশের ব্যর্থতা। বোম বন্দুক তো হঠাৎ করে সেন্ট্রাল পুলিশ তো তৈরি করে ঢোকায়নি, বোম বন্দুক তো বাংলায় এসে। আপনার পুলিশ প্রশাসন কি করছিল? আপনার পুলিশ প্রশাসন এত বড় বোম বন্দুক নিয়ে একজন ঢুকে গেল, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কে দাঁড়িয়ে আছে? পুরো সেন্ট্রাল ফোর্স দিয়ে ওটাকে সারাউন্ডিং করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন একজন দুজন করে ভোটারকে ভিতরে ঢোকাচ্ছে, তারা দেখবে না কার হাতে কি রয়েছে। আচ্ছা, বোম বন্দুকটা কি বাইরের রাজ্য থেকে এলো? আপনি বলুন না। না, বোম বন্দুকটা কি বাংলায় তৈরি হচ্ছে না? বাংলায় পুলিশ প্রশাসন কোথায় ছিল? ঘুমাচ্ছিল নাকি তেল দিয়ে? আপনার পুলিশ প্রশাসন কি করছিল? সেটা নয়, প্রশ্নটা আপনার পুলিশ প্রশাসন বোম বন্দুক নিয়ে পৌঁছে কি করে বোমা গেল? এখানে বোম বন্দুকটা বাংলায় এলো কি করে? আপনার পুলিশের ব্যর্থতা এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। বাংলায় বোম বন্দুক চলে আসে, পুলিশ বলছে না না ওটা আমার এরিয়া নয়। বাংলায় বোমা তৈরি হয় আর উত্তরপ্রদেশে রসগোল্লা তৈরি হয়, সেটা প্রশ্ন না। বুথ কেন্দ্রটা পশ্চিমবঙ্গের বাইরে ছিল, বুথ কেন্দ্রটা পশ্চিমবঙ্গের বাইরে। প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে বাংলায় বোম বন্দুকটা এলো কি করে? প্রশ্নটা হচ্ছে বোমা নিয়ে কি করে ঢুকলো? সেন্ট্রাল ফোর্স ওখানে কি করছে? আমরা মনে করি সেন্ট্রাল ফোর্স বোম তৈরি করছিল। আপনি কি বলতে যাচ্ছেন? এই বোম বন্দুকটা এলো কোথা থেকে? সেন্ট্রাল ফোর্স 2-3 করে ভোটারকে ভিতরে ঢুকবে, তারা ভোট দিবে, আবার 2-3 করে ভোটার। আচ্ছা, এবার বোম বন্দুকটা কি পাশের রাজ্য থেকে এসেছে না বোম বন্দুক পাশের রাজ্য থেকে আসলো কিনা আসলো এটা এখানে নয়। কেন প্রশ্ন নয়? এখানে প্রশ্নটা হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হবে, প্রত্যেকটা মানুষ নিজের ভোট দিবে। যার কাজ বোম বন্দুক রক্ষা, তিনি তো ব্যর্থ, পুলিশ প্রশাসন ব্যর্থ। বাংলা প্রশাসন এখানে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, ভিতরে পুরোটাই সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্সের চোখ সেন্ট্রাল ফোর্স ওখানে কি করছিল? সেন্ট্রাল ফোর্স কেন দেখলো না কে বোমা নিয়ে ঢুকছে? ওরা তো দেখবে, দুজন করে ভোট দিতে। কোথা থেকে? বাংলার পুলিশ কি বোম বন্দুক দেখতে পায় না? এখন বাংলার পুলিশ বাইরে কি হচ্ছে সেটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচনটা আমরা চাই, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে আপনার পুলিশ প্রশাসন কি করছিল? পুলিশ প্রশাসন
বাংলায় তৈরি হচ্ছে। যে বাংলা একসময় বিজ্ঞানী সায়েন্টিস্ট ভারতবর্ষের বাইরে পাঠাতো, এখন তো বোম বন্দুক পাঠাচ্ছে। আরে ভাই, যে বাংলা একসময় গোটা ভারতবর্ষের কর্মস্থান সংস্থান নিয়েছিল, আপনার শিল্পের মধ্যে সেই শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আপনি কি করেছেন? মমতা ব্যানার্জি শিল্পকে ধ্বংস করে দিয়েছে। আরে মমতা ব্যানার্জি যে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মমতা ব্যানার্জি হাইবেরি থেকে শুরু করে, নানুর থেকে শুরু করে, তারপরে কটা শিল্প হয়েছে, কটা শিল্প হয়েছে, কটা কারখানা হয়েছে, আপনি বলে দেখেন। আপনি শিল্প, আপনি একই রকমের প্রশ্ন করতে চাই। আজকে 10 বছর ধরে কেন্দ্রে সরকার রয়েছে, কয়টা হাসপাতাল করেছে, কয়টা কলকারখানা করেছে, কয়টা শিল্প করেছে, আপনারা বলুন। আগে আপনারা বলুন, তারপরে আমরা আপনারা বলুন। কেন্দ্রের বিজেপি সরকার ছিল, কয়টা শিল্প তৈরি করছে বলুন না। কেন্দ্রের বিজেপি সরকার ছিল, কয়টা শিল্প তৈরি করছে, কয়টা কলকারখানা তৈরি করছে, কয়টা যুবককে কর্মসংস্থান করেছে, সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে কারখানা বন্ধ করে দিয়েছে, বেকারদের কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে। রিভু বাবু, আপনারা দুজন যেমন অতিথি, আমাদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু ভার্চুয়ালি আরও একজন অতিথি এসে উপস্থিত হয়েছেন। একবার আমাদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে ভার্চুয়ালি আমার সাথে যুক্ত হয়েছেন বিজেপি সদস্য প্রীতম সিং। আমরা তার সাথেও একবার কথা বলে নেব। প্রীতম সিং, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। তবে যে বিষয় নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে সেটি হচ্ছে এই যে বুথের ভেতর থেকে, অর্থাৎ আরামবাগ লোকসভা কেন্দ্রে বুথের ভেতর থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন উঠছে, এই বোমা কোথা থেকে আসছে? একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করা হচ্ছে, তো অন্যদিকে রাজ্য পুলিশকেও দোষারোপ করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত নমস্কার সঞ্চালকটা মহাশয়কে। ও একটু ভুল ধরিয়ে দিই, আমার নাম প্রীতম সিংহ। আর আমাকে একবার পরিচয় করে দিন, আমার সাথে কারা সহযোগী কারা আছেন, ও যদি পরিচয় করিয়ে দিন খুব ভালো। একেবারেই প্রীতম বাবু, আমার ডান দিকে রয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের গৌতম পাল, এবং আমার বাঁ দিকে রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সহ সম্পাদক রিভু দাস। দেখুন, আমি দাদার কথা শুনছিলাম, তৃণমূলে যিনি আছেন তার কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে বোম বন্দুক আসছে, সেখানে শুধুমাত্র তৃণমূলের একাই দোষ নয়। দোষটা যেরকম আমাদের রাজ্যের যে পরিস্থিতি আজকে যে এই জায়গায় এসেছে, 24 বছরের কমিউনিস্ট শাসন, এবং তারপরে সেটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় মমতা ব্যানার্জি নিয়েছেন। এবার আপনি খালি শুধুমাত্র এই বোম বন্দুক বা এই মার্ডার খুন এইসব বিষয় না, তৃণমূল দলটা চলছে বন্দুকের উপরে, রক্তের উপরে। আজকে আপনি এনআইএ থেকে শুরু করে যতগুলো পুরা ভারতবর্ষে যতগুলো সার্চ অপারেশন ভারতবর্ষে হয়নি, তার থেকে বেশি বেশি সব সার্চ অপারেশন পশ্চিমবঙ্গে হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি সংস্থাগুলো, সিমি, মুজাহিদ্দিন, যতগুলো আছে সেখানে মমতা ব্যানার্জির মানে আঁচলের নিচে তারা থাকছে। আপনারা যদি বলেন যে তৃণমূল আর হচ্ছে বোমগুলি, এটা একটা সমার্থক শব্দ, এর মধ্যে কোনো আলাদা নেই। আজকে তৃণমূল প্রশাসনের মাধ্যমেই এই বোম বন্দুক নিয়ে এসে ভোট করানোর চেষ্টা করে। আমি আপনাকে আগের বারও বলছিলাম, তৃণমূলকে একটা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, যে কিভাবে বোম বন্দুক লাঠি আপনার কাছে আসবো। তবে একটা বিষয়, আপনার এই কথা থেকেই আমি একটা প্রশ্ন গৌতম বাবুকে করতে চাই। গৌতম বাবু, একটু আগে প্রীতম বাবু বললেন যে প্রশাসন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থাকে, আর এই বোম, আতঙ্ক, এই ধরনের জিনিসগুলো এক প্রকারের প্রতিশব্দ বা সমার্থক শব্দ, যা কিনা তৃণমূলের পক্ষ থেকেই বিস্তার করা হয়েছে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে বোমা নিয়ে ঢুকলো সে আগে কোন দলের, সেটা আগে ঠিক করতে হবে, সে কোন রাজনৈতিক দলের সমর্থক। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখলাম একজন প্রার্থী কি করে একজন মুখ্যমন্ত্রী এগেনস্টে, আপনি নারী, আপনি মহিলা নাকি, আমার তো সন্দেহ হয়, আপনার দাম কত, আপনি কত টাকায় বিক্রি হন, এইরকম ভাবে এরকম ভাবে গোটা বিজেপি কর্মীকে একটা সন্ত্রাসের বাতাবরণ যাতে তৈরি করা যায়, সেইভাবে গোটা বিজেপি কর্মীকে একটা উত্তাল একটা পরিবেশ যাতে তৈরি করে যায়, বুথগুলোকে যাতে দখল করা যায়, সেই একটা প্রচেষ্টা তৈরি করেছে বাংলা জুড়ে, এবং তারই প্রতিফলন হিসাবে আমরা এটা দেখলাম।
আপনাদের কোনো প্রতিফলন বলে কোনো জিনিস নেই তৃণমূলে প্রতিফলন বলে কোনো জিনিস নেই, তৃণমূল নিজেই তৈরি করে সেটা কোনো জিনিস নেই তিনি বলছেন। প্রতিফলন নয়, প্রতিচ্ছবি। উনি সমস্ত বিজেপি কর্মীদেরকে এতটাই সন্ত্রাস যাতে করা যায়, অত্যাচার বুথ যাতে দখল করা যায়, সেই রকম ভাবে একটা আবহ তৈরি করার চেষ্টা করেছেন এই কথাগুলো বলার মধ্য দিয়ে। মুসলিম ইসলাম কট্টরপন্থী তাদেরকে একমাত্র সেফ হাউস হিসাবে ওয়েস্ট বেঙ্গল আজকে আছে। আজকে আপনি কি বলছেন? আজকে বাংলাদেশ থেকে যতগুলো অনুপ্রবেশকারী গুলা এসেছে ওনারা কি দিদির দুধের গায়ে? একদম কথাবার্তা বুঝে শুনে বলবেন। আজকে পশ্চিমবঙ্গে আজকে অরাজকতা। 2 তারিখে যেদিনকে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের পর দিন 27 দিনে এই বিজেপি 56 জন কর্মীর উপরে নিজের পতাকা চড়িয়েছে। এই রক্তের উপরে আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা মাথায় রক্ত লাগিয়েছে। আজকে আমরা বসে আপনাদের সামনে ভাষণ দিচ্ছি। আপনারা এই ভদ্রলোকে মানে বললাম না, তৃণমূলের দিন আর তৃণমূলের রাত একই। আপনারা দিনকে রাত বানানোর চেষ্টা করবেন না কথার চলে, সেগুলো সাধারণ মানুষ বুঝে গেছে। প্রীতম বাবু বলছেন যে আপনারা দিনকে রাত বানানোর চেষ্টা করছেন। দিনকে রাত বানানো মানে কি বিষয়, কোন বিষয়ের উপরে? এই যে ধরনের অরাজকতা তৃণমূল সৃষ্টি করে রেখেছেন এমনটাই বলছেন প্রীতম বাবু। অরাজকতা যে 12টা রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে, সেখানে আমরা যারা দেখছি সেখানে কি শান্তির পরিবেশ বিরাজ করছে? অরাজকতা সেখানেও তৈরি হয়েছে। আজকে 3 মাস ধরে সম্পূর্ণ নেট কানেকশন বন্ধ করে দেওয়া হলো, 3 মাস ধরে সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দেওয়া হলো। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার বিষয়ে কোনো স্টেটমেন্ট দিলেন না, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বললেন না। আজকে সেখানে 260 জন মানুষকে মেরে দেওয়া হলো, অসংখ্য নারীকে ধর্ষণ করা হলো, একটার পর একটা আপনার থানাগুলোকে লুট হলো, সেখানে কোনো রকম স্টেটমেন্ট করা হলো না। আজকে সেই জায়গাটার থেকে বাংলা অনেক ভালো রয়েছে। আপনারা ধূপগুড়ির কথা বলেন না, এখানে 3 দিন ধরে ইন্টারনেট কানেকশন বন্ধ রয়েছে। আপনারা কই মণিপুরে আছেন? আরে কাকে নিয়ে বসিয়েছেন জানেই না? ধূপগুড়িতে কি হয়েছে? 8টা হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে। কোথায় আপনাদের প্রশাসন? হিন্দুদের মন্দির ভেঙেছেন আপনারা, এমনটাই বলছেন তিনি। দেখুন, আমরা সম্প্রীতির রাজনীতি করি। বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা। বাংলা হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান জোন, সকল সম্প্রদায়ের বাংলা। এখানে যারা করছে, এখানে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, যারা ধর্মীয় বিভাজনের রাজনীতি করে, যারা মেরুকরণের রাজনীতি করে, তাদের পক্ষ থেকে একটা বাংলা জুড়ে একটা ধর্মীয় সন্ত্রাসের সৃষ্টি করার একটা চেষ্টা করা হচ্ছে। তৃণমূল সবসময় সম্প্রীতির পক্ষে কথা বলে, তৃণমূল সবসময় উন্নয়নের পক্ষে কথা বলে, তৃণমূল সবসময় প্রতিটা মানুষের সমান অধিকারের কথা বলে। সেই কারণে আমরা মনে করি সেখানে যে মন্দিরটা যারা ভেঙেছে, আমরা মনে করি এর সাথে তৃণমূল কংগ্রেস কখনোই যুক্ত থাকতে পারে না। আপনাদের সেন্স অফ হিউমার দেখলেও আমার কেমন লাগে, আপনাদেরকে তৃণমূলের নেতারা যা লিখে দেয় আপনারা ওটা এসে স্টুডিওতে বসে পড়তে থাকেন। কিসের উন্নয়ন? কোন উন্নয়ন করেছে? সত্যি কি প্রীতম বাবু যেমনটা বলছেন, আপনারা সেটাই স্টুডিওতে এসে বলতে থাকেন। দেখুন, যখন রাজনৈতিকভাবে কেউ পিছিয়ে পড়ে, রাজনৈতিকভাবে যখন তার কাছে কোনো প্রতিউত্তর না থাকে, তখন তারা বিপক্ষকে দমিয়ে রাখার একটা চেষ্টা করবে, একটা প্রবণতা থাকবে, এবং আমরা মনে করি ওনার মধ্যে এই প্রবণতাটা রয়েছে। আপনারা এত উন্নয়ন করেছেন, কটা সিট দিয়েছেন ভারতবর্ষে? আপনারা যে এত উন্নয়ন করেছেন, কটা সিট দিয়েছেন ভারতবর্ষে? বেশ, রিভু বাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি একটু শুনলেন সবকিছুই, কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, বাংলার এটা সংস্কৃতি, যে বাংলা একসময় স্বামী বিবেকানন্দের বাংলা ছিল, সে বাংলা একসময় রবীন্দ্রনাথের বাংলা ছিল। সেই জন্য তো রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়। বিজেপি কাকে গ্রেফতার করতে পেরেছে? সেই কারণে কাকে গ্রেফতার করে আপনি আদালতে প্রমাণ করতে পেরেছেন রবীন্দ্রনাথের মূর্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার সিবিআই তদন্ত হলো। রবীন্দ্রনাথের আমার তো সন্দেহ হচ্ছে আপনি 2016 সালে চাকরি পেয়েছেন বা 17 সালে চাকরি পেয়েছেন। বাংলা জুড়ে ডিএস থেকে শুরু করে চাকরি চুরি, আপনি একজন শিক্ষক হিসেবে বসে আছেন, আপনি মাসে 10,000 টাকা বেতন কম পাচ্ছেন, আপনার ইনকাম সোর্স আপনার কমে যাচ্ছে, আপনি তাও মমতা ব্যানার্জির দালালি করছেন। এটা তো বুঝতে হবে। বাংলার এত মানুষ চাকরির জন্য হাহাকার করছে, যারা চাকরি পেয়ে সংসার করছে তাদের
সংসার আজ চলে যাচ্ছে, কারণ তাদের চাকরি কালকে থাকবে কিনা। সেই জন্য উত্তরপ্রদেশে 2461 আর আমরা বাংলায় বসবাস করি, উত্তরপ্রদেশে বসবাস করি না, আমরা বাংলায় বসবাস করি। বেশ খানিকটা আপনাদেরকে বিরত রাখছে এই মুহূর্তের একটি বড় খবর। ধনেখালিতে লকেট অসীমার বাগবিতণ্ডা, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল ধনেখালি। ফের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর আসছে ধনেখালি থেকে। ধনেখালিতে এবার লকেট এবং অসীমার বাগবিতণ্ডার ঘটনা। এবার আবারও বিক্ষোভের মুখে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল গোটা সন্দেশখালি। আর এই মুহূর্তে বড় খবর আসছে ধনেখালি থেকে। লকেট এবং অসীমার বাগবিতণ্ডায় উত্তপ্ত হয়ে উঠল ধনেখালিতে আবারও বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই মুহূর্তে সেই বিষয়ে কি প্রতিক্রিয়া সামনে এসেছে সেটি শুনবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী, এই নিয়ে আবারও বিক্ষোভের মুখে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে স্লোগান পাল্টা স্লোগান। বিক্ষোভের মুখে পড়লেন তিনি মূলত ধনেখালিতে লকেট এবং অসীমার বাগবিতণ্ডাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ধনেখালি এলাকা। घुस में ढुक के एकदम अच्छे से बैठ के वो दे रहे हैं सबको, तृणमूल को वोट दो। तब चोर लोगों को बैठाया, कोई परिचय पत्र भी अंदर में। ও কি আছে তোমাদের ভদ্রলোক, কি আছে সুশান্ত বাবু? কার্ড দেখাতে পারো, তুমি তো তৃণমূলে। পিসিআকে বলো সাউন্ডটা দিতে। হ্যাঁ, তো কি বললো তোমাকে? দেখো, আমাকে বললো গাড়িটা নিয়ে যেও না, বসেছিল ভেতরে, তুমি যেও না, নিয়ে এসে যাবে, ক্যারেজ করা হবে। কোথায় গেল? ধনেখালিতে লকেট এবং অসীমার বাগবিতণ্ডা। ফের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী ধনেখালি। সেই দৃশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে লকেট চট্টোপাধ্যায়, একের পর এক প্রশ্ন ছোড়া হচ্ছে তাকে। বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ধনেখালিতে মূলত লকেট এবং অসীমার বাগবিতণ্ডাকে ঘিরে এই খবর চাউর হতেই একেবারেই স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ধনেখালি। আর এই ঘটনাকে ঘিরেই ফের বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়। एकदम अच्छे से बैठ के वो दे रहे हैं सबको, तृणमूल को वोट दो। तब चोर लोगों को बैठाया, कोई परिचय पत्र भी अंदर में। वो কি আছে তোমাদের? ওই ভদ্রলোক কি আছে সুশান্ত বাবু? রিভুবাবু, এই মুহূর্তে একটু আগে লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেমনটা বলছেন যে তৃণমূল এক একজন চোরকে সেখানে বসিয়ে রেখেছে, যাদের পরিচয়পত্র পর্যন্ত তাদের সঙ্গে নেই। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা তো তিনি সত্যি কথাই বলেছেন। বাংলায় চাকরি চুরি হয়, কয়লা চুরি হয়, সব কিছু এখানে চুরি হয়। একটা চোর রাজত্বে আমরা বসবাস করছি। আমরা দেখলাম লকেট চ্যাটার্জি হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন, কিছু মানুষ বাংলাদেশের স্লোগান দিচ্ছিল। আমাদের ভাবতে দুর্ভাগ্য লাগে, এরা ভারতীয়, এরা বাঙালি, এরা বাংলায় বসবাস করে, কিন্তু ভারত মানে কি? ভারত মানে রাম। এই রাম রাজত্বে দাঁড়িয়ে
একটা বাংলাদেশে ধার করা স্লোগান আমি দিচ্ছি, এটা আমাদের কোথাও একটা বিশাল বড় লজ্জার জায়গা। সেই লজ্জার জায়গা থেকে আমরা আজ অব্দি বেরিয়ে আসতে পারিনি, রামকে নিজের আরাধ্য দেবতা হিসেবে মেনে নিতে পারিনি। এবং যেখানে রাজ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন রাম জয় শ্রীরাম গালাগালি, এবং তিনি এটা বলাই স্বাভাবিক, এবং তার দলের লোকেরা দেখছি বাংলাদেশের একটা জাতীয় স্লোগান নিয়ে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করছেন। এটা বাঙালির ঐতিহ্য নয়, বাঙালির কালচার নয়, ভারতীয় সংস্কৃতি নয়, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। অতএব ইনারা যারা রাজনীতি করছেন, ইনারা হয়তো সবাই হয়তো ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করছেন, কারণ রাজনীতির কারণেই তাদের সংসার চলছে, রাজনীতির কারণেই তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, অতএব তাদের একটা স্বার্থ জড়িত রয়েছে। তারা হয়তো মমতা ব্যানার্জি না থাকলে তাদের সংসার চলবে না, তাদের হয়তো পান বিড়ি সিগারেট খাওয়ার পয়সা থাকবে না। আমরা দেখেছি যেসব নেতারা বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, তারা বড় বড় এখন সিগারেট গাড়ি 4 চাকা স্করপিও নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবই মমতা ব্যানার্জির উন্নয়ন। গৌতম বাবু এই বিষয়টা নিয়ে আপনার কাছেও শুনতে চাইব। বিষয়টা হচ্ছে উনি যে বললো তৃণমূল হচ্ছে চোর। এবার আপনাকে আমি কিছু কথা বলে দেই, একটু সংক্ষিপ্ত করবেন। হ্যাঁ সংক্ষিপ্ত, ঠিক আছে সংক্ষিপ্ত করব। যে আপনার 7.5 লক্ষ কোটি টাকা লুট হয়ে গেল সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থাৎ দেশের যে আয় ব্যয়ের হিসাব পরীক্ষক, এটা হচ্ছে দেশের সর্বোচ্চ অডিটর সংস্থা। তা ক্যাগ একটা রিপোর্ট দিল যে ভারতমালা প্রকল্প 7.5 লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। আজকে তারা বলছে যে দিল্লির দ্বারকা থেকে যে 14 জেলের যে রাস্তা, সেখানে অনুমোদন হয়েছিল 1 কিলোমিটারের জন্য 32 কোটি টাকা, সেখানে হিসেব দেওয়া হলো 1 কিলোমিটারের জন্য 250 কোটি টাকা, প্রতি কিলোমিটারে 232 কোটি টাকা লুট হয়ে গেল, চুরি হয়ে গেল। আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পে একটা মোবাইল নম্বরে 7.5 লক্ষ জব কার্ড হোল্ডারদের নাম নথিভুক্ত করা হলো, যে মোবাইল নম্বর 10টা নয়। কি করে হয়? আপনার লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেল। আমাদেরকে বলার সুযোগ দিতে হবে। আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম বাবু, বিজেপি সদস্য প্রীতম সিংহ। প্রীতম বাবু, আপনার কাছ থেকেও জানবো, লকেট চট্টোপাধ্যায় এই যে মন্তব্য করলেন, তৃণমূল সেই জায়গায় একজন চোরকে বসিয়ে রেখেছেন, এমনকি যাদেরকে সেখানে বসানো হয়েছে তাদের নিজস্ব পরিচয়পত্র অবধি তাদের সঙ্গে নেই। দেখো, তৃণমূল আমি শুরুতে বলছি, তৃণমূল মানে চোর মানে তৃণমূল। আপনাকে এটা সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। একটা সঙ্গে কথা বলি, আমি আপনাকে বললাম না, কথাটা শেষ হলো না। তৃণমূলের জন্য একটা ইনস্টিটিউশন খুলেছে তৃণমূল, যেটা ইনস্টিটিউশনের নাম হচ্ছে ভোট চুরি সংস্থা, যেখানকার হেডমাস্টার হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জি আর মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ওনারা সোজা পথে জিততে পারবে না। মানুষ যেভাবে আয়ুষ্মান ভারত বলুন কি বড় বড় প্রকল্প বলুন, আজকে বাড়ির সামনে যে 4 লেন ওনারা দেখছেন না, 70 বছরে 4 লেনটা কোনো সরকার বানিয়ে দেয়নি, সেই বিজেপি সরকার বানিয়ে দিয়েছে। তাই ভোটটা বিজেপির কাছে পড়বে, এগুলো জানে তারা। ওনাদের পায়ের নিচে মাটি চলে গেছে। তার জন্য কিভাবে অর্গানাইজ একটা ভোট চুরি করা যায়, সেটা হচ্ছে তৃণমূল দায়িত্ব নিয়ে করছে। আর একটা দাদাকে একটা ছোট বিষয় আলোচনা করে দিই। দাদা যে ক্যাগ রিপোর্টের কথা বললেন না, দাদা আপনি ক্যাগ রিপোর্টটা পড়েছেন? আমি ওনাকে একবার রিপ্লাই শুনতে চাই, হ্যাঁ কি না বলবেন, পড়েছেন ক্যাগ রিপোর্টটা? একেবারে। তবে ওনার কাছ থেকে এই উত্তর আমরা এই মুহূর্তে নিতে পারবো না প্রীতম বাবু, আমরা ক্ষমা প্রার্থী এর জন্য, কারণ আমরা একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে অন্য কোনো প্রতিবেদনে। তবে এই মুহূর্তে যেহেতু আমাদের এই প্রতিবেদনের সময় শেষ, তাই আমি আমাদের প্রত্যেক অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের বহু মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু, রিজু বাবু এবং প্রীতম বাবু আপনাকেও। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে এই ছিল আমাদের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা। পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।